পশ্চিমবঙ্গ বিধানসভায় হ্যাট্রিক জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 200টিরও বেশি আসনে। অন্যদিকে মোদির দল বিজেপি 80টিতে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের মাঠ থেকে সেই খবরই জানাবো আমি, সুব্রত আচার্য। করোনায় ধুঁকতে থাকা দিল্লিকে বাঁচাতে ওড়িশা ট্রেনে করে এলো অক্সিজেন। রেকর্ড 4 লাখের বেশি শনাক্ত। সংকট মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা। নিউ ইয়র্কে সব খুলে দেওয়ার ঘোষণায় প্রবাসীদের স্বস্তি। বিভিন্ন স্থানে বাড়ছে জনসমাগম। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের ভিসা উন্মুক্ত সুইডেনের। চীনের জিয়াংশু প্রদেশে তীব্র ঝড়ে 11 জনের মৃত্যু। ক্ষতিগ্রস্ত 3000-এর বেশি মানুষ, আহত শতাধিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পশ্চিমবঙ্গে হ্যাট্রিক জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 200টিরও বেশি আসনে এগিয়ে আছে দলটি, আর প্রতিপক্ষ বিজেপি 80টি আসনে এগিয়ে রয়েছে। আলোচিত নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর চেয়ে প্রথম দিকে বিজেপির শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও সময়ের ব্যবধানে এগিয়ে যান মমতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট গণনা চলছে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আমরা দিদিকে ভোট দিচ্ছি, সবাই মিলে ভোট দিচ্ছি, দিদি আসছে, আবার আসছে। রোববার সকাল থেকে শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখনো পর্যন্ত 292 আসনের মধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, আর প্রতিপক্ষ কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি 80টির বেশি আসনে এগিয়ে। কংগ্রেস বামজোট এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। ভোট গণনার দিন শুরু থেকে আলোচিত নন্দীগ্রামে বিপুল ব্যবধানে এগিয়েছিলেন মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। পশ্চিমবঙ্গে সরকার গঠনে প্রয়োজন 148 আসন। গত 27শে মার্চ থেকে 29শে এপ্রিল পর্যন্ত 8 দফায় ভোট হয় 292 আসনে। করোনায় 2 জন প্রার্থী মারা যাওয়ায় 2টি আসনে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে। সবশেষ খবর পর্যন্ত আসামে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি জোট। তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস ডিএমকে জোট। কেরালায় আবারও ক্ষমতায় আসছে বামফ্রন্ট। আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের বিস্তারিত তুলে ধরতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। যাচ্ছি তার কাছে। ইফতেখার, ধন্যবাদ সাদিয়া। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল গণনা চলছে, সেই সঙ্গে আরও 4টি রাজ্যের ফলাফল গণনা চলছে। পশ্চিমবঙ্গ নিয়ে ব্যাপক আগ্রহ পুরো ভারত জুড়ে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার পশ্চিমবঙ্গে জনসভা করেছেন এবং তাদের একটি লক্ষ্য ছিল যে পশ্চিমবঙ্গের মসনদ যে কোনোভাবে বিজেপির দখলে আনা। এইটি হচ্ছে তাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল এবং এই লক্ষ্যে তারা অনেকখানি প্রচারণায় জোয়ার তুলেছিল এবং ভাবা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, হ্যাট্রিক যে ক্ষমতা সেটি মমতার তৃণমূলের ঘরেই থাকছে এবং মমতা আবারও এগিয়ে আছেন নির্বাচনে। আমরা এখন পর্যন্ত তো নির্বাচনের কিছু খুঁটিনাটি তথ্য আমরা একটু জানবো এবং ফলাফলের অবস্থা একটু জানবো। আমরা একটু দেখতে যাচ্ছি নির্বাচনের অবস্থা। আজকে ভারতে 294 পশ্চিমবঙ্গে 294টি আসন, 294টি আসনের মধ্যে ভোট হয়েছে 292টি আসনে। 2টি আসনে ভোট হয়নি। 2টি আসনে 2 জন প্রার্থী মারা যাওয়ার কারণে পরবর্তীতে ভোট হবে। তো 292টি আসনের মধ্যে জয় পেতে 148টি আমরা বিস্তারিত একটু সুব্রত আচার্যের কাছে আগে জেনে নিচ্ছি, তারপরে আমরা পরবর্তীতে একটু বিশ্লেষণে আসবো। সুব্রত।
প্রত্যাশিত ছিল না। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু এটা তাদের প্রচারণা তারা বুঝিয়ে দিয়েছেন যে এবারের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, এবং বিজেপি কনফিডেন্ট ছিল যে তারা এবার কিন্তু ক্ষমতায় যাচ্ছে, অর্থাৎ বিজেপি প্রথমবারের মতো বাংলার মসনদে যাচ্ছেন, এবং সে কারণেই দেখেছেন যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তাবড় নেতা সকালে বিকালে এই রাজ্যে প্রচারণায় ব্যস্ত ছিলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তাদের পরপর দুবারের সরকার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, বিশেষ করে আমফানের দুর্নীতি এবং বিভিন্ন কাটমানি ইস্যুতে, সরকারি প্রকল্পের বিভিন্ন কাটমানি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রবল জনমত তৈরি করার চেষ্টা করেছে বিজেপি। সেটি যে আসলে ধোপে টিকেনি সেটি আজকে জনরায়ে বোঝা যাচ্ছে, কারণ এই অপ্রত্যাশিত ফলাফলই বলবো, যে কারণে বললাম যে তৃণমূলের কাছে এটা অপ্রত্যাশিত যে তারা 200-রও বেশি আসনে এখন এগিয়ে রয়েছে, এবং বিজেপির কাছে অপ্রত্যাশিত তারা এখনো 100 ছুঁতে পারেনি। এই অপ্রত্যাশিত বিষয়টি অবশ্যই আরো অনেকটা সময় দেখার বিষয় আছে, এবং আরেকটি খবর জানিয়ে রাখি যেটি চমকপ্রদ। প্রথম যেটি সবার নজরে রাজ্য রাজনীতি, শুধু বলা ভালো ভারতের এবং বিদেশের বাঙালি দর্শকদের প্রধান জানতে চাওয়া যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল কি হয়েছে, সেখানে কি শুভেন্দু এগিয়ে রয়েছে না তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এগিয়ে রয়েছেন। এবার জানিয়ে রাখি 15তম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কিন্তু প্রায় 8000 ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলেছেন। এখানে খুব পরিষ্কার করে বলতে হয়, তৃণমূল কংগ্রেসের এই সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 50,000 ভোটের ব্যবধানে হারাতে না পারলে রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন তৃণমূল ত্যাগী, প্রভাবশালী তৃণমূল ত্যাগী বিজেপির এই নেতা। যদিও তিনি কি করবেন সেটি সময় বলে দেবে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, কারণ এই শুভেন্দু অধিকারীকে তৃণমূলের হাত ধরেই শুভেন্দু অধিকারীর উত্থান হয়েছিল। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে এই ফলাফলের পেছনে কারণ কি, আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে প্রচারণা ছিল সেই কাটমানি এবং আমফান দুর্নীতির ক্ষেত্রে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রধান নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর, যেটি আপনিও জানেন এবং বাংলাদেশের অনেকেই জানেন, যে তাকে নির্বাচনের কৌশল তৈরি করার জন্য তাকে হায়ার করা হয়েছিল লোকসভা নির্বাচনে 2019 সালের পর, এবং সেই প্রশান্ত কিশোর কিন্তু একটি ম্যাজিক দেখিয়েছে। কারণ আপনি জানেন যে ভোট গণনার নির্ঘণ্ট প্রকাশ করার 4 মাস আগে থেকেই এখানে সরকার, দুয়ারে সরকার এবং স্বাস্থ্য সাথী বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা বীমা দিয়ে তৃণমূল কংগ্রেস মূলত ম্যাজিক দেখিয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্পকে তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার বলে একটি প্রকল্প চালু করেছে, এবং সেটা তারা হিউজ সফলতা অর্জন করেছে। আরেকটা কথা বলে রাখি, বিজেপি যে কাজটি করতে চেয়েছিল, যে পোলারাইজেশন, ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া, সেই ধর্মের ভিত্তিতে ভাগ হয়তো হয়েছে পুরুষ ভোটারদের কাছে, কিন্তু মহিলা ভোটারদের কাছে তৃণমূল কংগ্রেসের যে একটা বাংলার মেয়েকে চাই যে প্রচার করেছিল, এবং বাংলার অর্ধেক 7.5 কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটারদের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম এই পোলারাইজেশন এইটি কিন্তু বিজেপি করতে পারেনি, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সূক্ষ্মভাবে, কৌশলিক ভাবে কিন্তু শেষ করেছে, এবং সেই যে রাজনৈতিক কৌশলের কাছে এখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী এবং বিজেপির চাণক্য অমিত শাহ কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক কৌশলের কাছে, মমতার কাছে হার তাদেরকে আজকে কিন্তু যে ফলাফল দিকে যাচ্ছে সেটি কিন্তু এগিয়ে গেলে এবং জয়ের দিকে নিশ্চয়ই যাবে, তাহলে কিন্তু তাদেরকে সত্যি রাজনৈতিকভাবে নৈতিক হার স্বীকার করতে হবে। তো এই ছিল ইফতেখার, আমার কাছে পশ্চিমবঙ্গের নির্বাচনে এখনকার পর্যন্ত যে ফলাফল তার বিশ্লেষণে আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ সুব্রত। আমরা পশ্চিমবঙ্গ থেকে জানছিলাম সুব্রত আচার্য, তিনি জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের খুঁটিনাটি। আমরা আরেকটু বিশ্লেষণ করতে চাচ্ছি, যে আজকে ফলাফল পশ্চিমবঙ্গ নিয়ে একটু বিশ্লেষণ করতে যাচ্ছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 294টি আসনে, এর মধ্যে 292টি আসনে ভোট হয়েছে, এবং সরকার গঠন করতে চাই 148টি আসন। 27শে মার্চ থেকে 29শে এপ্রিল পর্যন্ত ভোট হয়েছে 8 দফায়। 23টি জেলায় 108টি ভোট গণনা কেন্দ্রে এখন ভোট গণনা চলছে। আমরা একটু জেনে নেব যে কারা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস 200টির বেশি আসন এখন পর্যন্ত পেয়েছে তারা, বিজেপি 80টির বেশি আসন পেয়েছে, এবং বাম এবং কংগ্রেস জোট 2টির বেশি আসন পেয়েছে। এখানে বাম এবং কংগ্রেস জোট ছিল গতবারের বিরোধী দল, কিন্তু এবার বলা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি জয়লাভ করে তাহলে অবশ্যই বিজেপি এবার বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করবে, এবং গতবার তাদের কতটি আসন ছিল
সেটাও আমরা জানবো। এবার একটু জেনে নিতে যাচ্ছি হেভিওয়েট প্রার্থীর বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই নন্দীগ্রামের আসন থেকে মুখোমুখি হয়েছেন এবং নন্দীগ্রাম থেকে তারা লড়ছেন এবং দেখা যাচ্ছে যে মমতা শুরুর দিকে একটু পিছিয়ে থাকলেও এখন ঠিকই এগিয়ে গেছেন এবং শুভেন্দু অধিকারী হারের পথে আছে বলে মনে হচ্ছে। এখনও বিষয়টি ভোট যেহেতু পুরোপুরি ফলাফল আসেনি সেই ক্ষেত্রে বলা যাচ্ছে না, তবে মমতার সম্ভাবনাই অনেকখানি বেশি দেখা যাচ্ছে যেহেতু তৃণমূল এগিয়ে রয়েছে। আমরা আরেকটি জিনিস একটু দেখতে চাই, সেটি হচ্ছে 2016 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে কোন দল কতগুলো আসন পেয়েছিল? তৃণমূল কংগ্রেস 211টি আসন পেয়েছিল, বাম কংগ্রেস জোট পেয়েছিল 77টি আসন এবং বিজেপি পেয়েছিল 3টি আসন এবং অন্যান্য 3টি। তাহলে বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে বাম কংগ্রেস ছিল গতবার বিরোধী দল, তৃণমূল কংগ্রেস ছিল বিজয়ী দল। তো এক্ষেত্রে এইবার যদি বিজেপি যদি 100টির বেশি আসন যদি পেয়েও যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যদি 200টির বেশি আসন পায়, সেক্ষেত্রে বিজেপি হচ্ছে এবারকার প্রধান বিরোধী দল। তো বিজেপি গতবার যারা 3টি আসনে জয়লাভ করেছিল তাদের এবার 100টির বেশি আসন জয়লাভ করা এটি একটি বড় চমকই বটে, কারণ তারা লক্ষ্য ছিল নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু এই জয়লাভের অবস্থান থেকেও তারা যে বিজেপি বিরোধী দলের অবস্থানে এসেছে এটিও একটি বড় অর্জন তাদের জন্য মনে করছেন বিশ্লেষকরা। তো এই ছিল আমার কাছে বিশ্লেষণ আজকের ফল গণনার, এবং আমরা চলে যাচ্ছি সাদিয়ার কাছে বিস্তারিত অন্যান্য খবরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য এবং স্টুডিও থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ ইফতেখার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভ্যাকসিন কিংবা লকডাউন কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনার। ভারতে সবশেষ একদিনে আবারও রেকর্ড 4 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু দিল্লিতেই প্রতিদিন 25,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। অক্সিজেন ও শয্যা সংকট এখনও চরমে। এই অবস্থায় দিল্লির লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে চাহিদা মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। অক্সিজেনের ট্যাঙ্কার তো নয় যেন প্রাণশক্তি। করোনার কারণে দিল্লি জুড়ে চরম অক্সিজেন সংকটের মধ্যেই ওড়িশা থেকে 2টি ট্রেনে করে 100 টনের বেশি অক্সিজেনবাহী ট্যাঙ্কার নিয়ে আসা হয় দিল্লির ফরিদাবাদে। রাজধানী নয়াদিল্লি সহ এর আশপাশের এলাকায় অক্সিজেনের জন্য চরম হাহাকার। রাজ্যটিতে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিল্লিতে এখনও প্রতিদিন গড়ে 25,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী ভিড় করছেন। শয্যার অভাবে অনেকের স্থান হয়েছে হাসপাতালের বাইরে। দিল্লির হাসপাতালের যেদিকেই চোখ যায় সবই করোনা রোগী। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাচ্ছেন না প্রয়োজনীয় অক্সিজেন। অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে অনেকের। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে দিল্লি সরকার। এদিকে মুম্বাইয়ের অবস্থাও বেশ নাজুক। উপায় না পেয়ে টিকার পেছনে দৌড়াচ্ছেন সবাই। বিশেষ করে 18 বছর বয়সের উপরে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার কার্যক্রম শুরুর পর থেকে দলে দলে টিকা নিতে যাচ্ছেন মানুষ। তবে অনেককেই টিকা না নিয়ে ফিরে আসতে হচ্ছে। রাজ্যে রাজ্যে অক্সিজেন সংকটের মধ্যেই টিকার সংকটও দেখা দিয়েছে। তবে চাহিদা মেটাতে এরই মধ্যে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। আগামী জুলাইয়ের মধ্যে প্রতি মাসে 10 কোটি ডোজ টিকা উৎপাদনের আশা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই করোনায় বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। করোনা মোকাবিলায় 120টি ভেন্টিলেটর পাঠিয়েছে জার্মানি। প্রয়োজনীয় অক্সিজেন সরঞ্জাম সহ মেডিকেল সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও 1.5 লাখ ডোজ স্পুটনিক ভি পাঠিয়েছে পুতিন সরকার। ওমর ইনান, সময় সংবাদ। সংকট মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে সেরাম ইনস্টিটিউট। এদিকে করোনার টিকা না পেয়ে সেরামের সিইও আদর পুনেওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই হুমকির কথা জানিয়েছেন। আর এই হুমকির মুখে সেরাম প্রধান ভয়ে ব্রিটেন পালিয়েছেন বলে দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ভারত জুড়ে অক্সিজেনের পাশাপাশি টিকার জন্যও হুড়োহুড়ি শুরু হয়েছে। কোভিড-19-এর ভ্যাকসিন পাওয়ার জন্য ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালাকে হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকির খবর নিজেই জানিয়েছেন আদর পুনেওয়ালা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, টিকা পাওয়ার জন্য ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বড় বড় ব্যবসায়ীরা তাকে ফোন করেছেন। টিকার জন্য একরকম হুমকি দেয়া হচ্ছে তাকে। তিনি বলেন, মানুষের চাহিদা ও আগ্রাসনের মাত্রা নজিরবিহীন, সবাই আগে টিকা পেতে চায়। বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন আদর পুনেওয়ালা। লন্ডনে আরও কয়েকদিন থাকবেন জানিয়ে তিনি বলেন, ওই পরিস্থিতির মধ্যে তিনি আর পড়ে থাকতে চান না। টিকা নিয়ে সবকিছু তার ঘাড়ে এসে চেপেছে, তবে তিনি একা এটি বহন করতে চান না। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে, হুমকি ধামকি পেয়েই ভারত ছেড়েছেন ভারতের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের এই কর্মকর্তা। বিশেষ করে দ্য টাইমসকে দেয়া ওই সাক্ষাৎকারের পরেই এই প্রশ্ন ওঠে। আদর পুনেওয়ালাকে বিশেষ নিরাপত্তা দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে তার নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর মোট 11 জন সদস্য নিয়োজিত থাকবেন। দেশের যে কোনো প্রান্তে এই নিরাপত্তা পাবেন আদর পুনেওয়ালা। ওমর ইনান, সময় সংবাদ। করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। 1 জুলাই থেকে নিউ ইয়র্কের সবকিছু পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যেই দেশটির সব নাগরিককে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। করোনা কাটিয়ে অনেকটা স্বাভাবিক যুক্তরাষ্ট্র। পার্কে কিংবা খেলার মাঠে ভিড় চোখে পড়ার মতো। রাস্তাঘাট, দোকানপাট ও রেস্টুরেন্টেও লোক সমাগম বেড়েছে। ফলে সব জায়গায় কিছুটা হলেও স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে মানুষ। এখন ভালো লাগছে, আমরা সবাই স্থিরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। ঠিক মতো চলাফেরা মানে কোনো অসুবিধা হচ্ছে না, মাস্ক ছাড়া চলতে পারবো। নিউ ইয়র্ক এখন পুরো স্বাভাবিক হয়ে যাবে। এদিকে 1 জুলাই থেকে সবকিছু খুলে দেয়া হবে মেয়র বিল ডি ব্লাজিওর এমন ঘোষণায় কমিউনিটি সংগঠনগুলো আসছে গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কমিউনিটি নেতারা বলছেন, এতে করে পিকনিক আয়োজন সহ বন্ধ থাকা নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনগুলো আবারও গতিশীল হবে। আশা করি যে এখন থেকে আমরা রেগুলার এই পিকনিক, এই আমাদের যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের কালচার নিয়ে আমরা আবার আগের মতো কাজ করতে পারবো। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো করোনায় রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামী 17 মে থেকে রেস্টুরেন্টগুলোর আউটডোর সার্ভিস এবং 31 মে থেকে ইনডোর সার্ভিসের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। 12 থেকে 15 বছর বয়সীদের টিকা দিতে মডার্না সরকারের অনুমতি চেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকা দেয়া হয়েছে 23 কোটি মানুষকে। এর মধ্যেও প্রতিদিন 50,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন 600-700। তবে দ্রুতই এই হার কমানো সম্ভব হবে বলে মনে করছেন রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদেশি শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস হলে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল সুইডেন সরকার। দেশটিতে করোনা মহামারীতে মার্চের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অনলাইনে ক্লাস হলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ সুইডেনে। করোনা মহামারীর শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতায় পড়তে হয় দেশটিতে পড়তে আসা বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভিসা পেতে কমপক্ষে 50 ক্লাস অন ক্যাম্পাসে হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম ক্যাম্পাস ভিত্তিক হতে হতো, যার নতুন নিয়মে আর লাগছে না। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর এবং আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সুইডেন হাইকমিশন অভিবাসন সংক্রান্ত বিভাগ বন্ধ থাকবে। এ সময় যদি কারো অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, দূতাবাস পরবর্তী সময়ে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। করোনা সংক্রমণের শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতা আর নানামুখী সংকটে বিপাকে ছিলেন বাংলাদেশ সহ ইউরোপের বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। তবে সরকারের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মনে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনার থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব, তবে একেবারেই ভিন্ন চিত্র সিঙ্গাপুরে। ব্লুমবার্গের করোনা সহনশীল দেশের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। করোনাকে দূরে ঠেলে স্বাধীনভাবে চলাচলের সুযোগ সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই তালিকা করা হয়েছে।
বিশ্বের চারিদিকেই কোভিড আতঙ্ক নতুন করে আঘাত হানায় মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশগুলো। তবে সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই বিশ্বে মহামারী চলছে, কেননা সিঙ্গাপুরের জীবন এখন অনেকটাই স্বাভাবিক। সম্প্রতি কয়েকটি স্থানে করোনার সংক্রমণ ধরা পড়লেও কঠোর বিধিনিষেধ আরোপ সহ যথাযথ ব্যবস্থা নেয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিঙ্গাপুর। সামাজিক সংক্রমণ নেমে এসেছে শূন্যের ঘরে। ব্লুমবার্গের সবশেষ কোভিড সহনশীল দেশের তালিকায় নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ডের তুলনায় বেশ দ্রুততার সঙ্গে করোনার টিকা দিচ্ছে দেশটি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চাইলেই সহজে ছোটখাটো পার্টিতে মেতে উঠতে পারছেন সিঙ্গাপুরের বাসিন্দারা। তবে 8 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরা এখনও বাধ্যতামূলক। কঠোর ভ্রমণ বিধিনিষেধ, বাধ্যতামূলক কোয়ারেন্টিন, আইসোলেশন সহ নানা স্বাস্থ্য সতর্কতার কারণে করোনা নিয়ন্ত্রণে সফল সিঙ্গাপুর। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার, খোলা মুভি থিয়েটার ও কনসার্ট। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রায়ই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে হ্যাট্রিক জয়ের পথে মমতার তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে পেছনে ফেললেন নন্দীগ্রামেও। এগিয়ে আছে 200টিরও বেশি আসনে, বিজেপি 80টিতে। করোনায় ধুঁকতে থাকা দিল্লিকে বাঁচাতে ওড়িশা ট্রেনে করে এলো অক্সিজেন। রেকর্ড 4 লাখের বেশি শনাক্ত। সংকট মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা। এবং নিউ ইয়র্কে সব খুলে দেওয়ার ঘোষণায় প্রবাসীদের স্বস্তি। বিভিন্ন স্থানে বাড়ছে জনসমাগম। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের ভিসা উন্মুক্ত সুইডেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।